আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। একটু দেরি হয়ে গেল। আজকে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান 1 ইউনিট 2 অবশ্য গত ক্লাসে আমরা শুরু করছি। এখন ইউনিট 2 এর যে বাদবাকি ক্লাস সেটা শুরু করব। শ্রেণীবিন্যাস। আচ্ছা, একটু রিকল করে নেই এর আগের ক্লাসে ইউনিট 2 এর কি কি ছিল, তাই না? ইউনিট 2 এর আগে ইউনিট 2 ছিল মূলত উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা মোটামুটি উদ্ভিদ সম্বন্ধে একটু জেনে নিছি, তাই না? আজকে শ্রেণীবিন্যাসটা জানবো, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। আচ্ছা, উদ্ভিদের সংজ্ঞা জানছি এবং এর বিভিন্ন শাখা। উদ্ভিদ বিজ্ঞানকে 3টা ভাগে ভাগ করা ছিল: মৌলিক উদ্ভিদ বিজ্ঞান, ফলিত বা ব্যবহারিক উদ্ভিদ বিজ্ঞান, আর ছিল বিশেষ উদ্ভিদ বিজ্ঞান। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়ে গেছে। তারপরে উদ্ভিদের সংজ্ঞা আর উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন আমরা চলে আসব শ্রেণীবিন্যাস নিয়ে। শ্রেণীবিন্যাস আলোচনা করার আগে শ্রেণীবিন্যাস জিনিসটা কি, কি জন্য দরকার, কেন এর প্রয়োজনীয়তা, এগুলো আগে জানতে হবে। সেটা আমরা এখন জানবো। তারপরে স্লাইডে চলে যাই। একটু শ্রেণীবিন্যাস জানার আগে একটু আমরা জেনে নেই আসলে শ্রেণীবিন্যাস কি, কেন, কি জন্য আসছে। প্রথমে দেখো, আমাদের এই পৃথিবী সর্বত্র একরকম না। আমরা তো জানি কোথাও কোথাও হচ্ছে সমান, কোথাও উঁচু পর্বত আছে, কোথাও আবার গরম মরুভূমি, আবার কোথাও নদী নালা খাল বিল হাওর বাওর হ্রদ আছে, নদী, সবকিছু দিয়ে আমাদের এই পৃথিবীটা ভরা। সাগর মহাসাগর লবণাক্ত পানি, মানে এটাই হচ্ছে আমাদের বিচিত্র রূপ পৃথিবীর, আবার বিচিত্র পরিবেশ। আমি এর আগেই বলছি, কোন কোন দেশে কোন কোন এলাকায় 6 মাস শীত থাকে, 6 মাস গ্রীষ্মকাল থাকে। আমাদের দেশে 6টা ঋতু দিয়ে ভাগ করা হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এরকম 6টা ভাগ আছে একটা বছরে। আর কোন কোন দেশে 6 মাস শীত হচ্ছে। এরকম বিচিত্র রূপ আর বিচিত্র পরিবেশ। নিশ্চয়ই ওই শীতকালের প্রাণী 6 মাস থাকার অভ্যাস যেরকম হবে, অন্য জায়গায় ওখানকার উদ্ভিদগুলো এক এক রকম হবে, প্রাণীগুলো এক এক রকম হবে। আমাদের দেশের উদ্ভিদগুলো এক এক রকম হবে, প্রাণীগুলো এক এক রকম হবে। সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে, পৃথিবীর বিভিন্ন রূপ আর বিচিত্র পরিবেশের জন্য। আর এই বিচিত্র পরিবেশে বিচিত্র ধরনের উদ্ভিদ জন্মে থাকে। আগেই বললাম, বিভিন্ন রকমের হাজার হাজার উদ্ভিদ জন্মে থাকে। এক একটা পরিবেশে এক এক রকম উদ্ভিদ হয়ে থাকে। এর মধ্যে কোনোটা এত ছোট যে খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া, এর আগে বলছি, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। এতে কোনো মানে এগুলো কখনোই ছোট বা খালি চোখে দেখা যাবে না। আবার কোনো কোনো উদ্ভিদ 380 ফুট পর্যন্ত, এটা আমি তোমাদের জানার জন্য দিছি, 380 ফুট পর্যন্ত রেডউড বলা হয়, এটাকে খালি চোখে দেখা যায়। তারপর বিশাল বটবৃক্ষ, এর আগে বলছি, সেটাকে আমরা খালি চোখে দেখতে পাই। সেই জিনিসটা বলছে, এই বিচিত্র পৃথিবীতে বিচিত্র পরিবেশ, বিচিত্র বলতে আমি পরিবেশটার কথা বলছি। এই পরিবেশে আবার হাজার হাজার বিচিত্র রকমের উদ্ভিদ হয়ে থাকে। এখন এগুলো ছোট এতটাই যে আমরা এগুলোকে খালি চোখে দেখতে পাই না। 380 ফুট পর্যন্ত এগুলো উঁচু হয়ে থাকে। রেডউড বলা হয়, একটা উদ্ভিদ আছে সেটাকে রেডউড বলা হয়। আবার কিছু কিছু উদ্ভিদ এত ছোট যেগুলোকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাই না, সেটাই বলছি। এখন বলছে, অনুমান করা হয় যে বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 5 লক্ষের মতো। এটা পরীক্ষা আসবে, পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? প্রায় 5 লক্ষের মতো, মানে 5 লক্ষ, তোমাদের বইয়ে আছে। এই 5 লক্ষ উদ্ভিদ প্রজাতি একটা থেকে আরেকটা আবার ভিন্নতর। আমাদের এখানে একটা উদাহরণ হিসেবে, ধান গাছ আর আম গাছ কিন্তু এক না। ধান একটা প্রজাতির গাছ আর আম একটা প্রজাতি। মানুষ একরকম, গরু একরকম, আবার তোমার হচ্ছে বাঘ একরকম। তারপরে যে মানুষ, শিম্পাঞ্জি, এগুলা এক মানে আলাদা, এক একটা প্রজাতি এক এক রকম। সেই জিনিসটাই হচ্ছে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 5 লক্ষের মতো, এটা মনে রাখতে হবে পৃথিবীতে বর্তমানে। আর এই 5 লক্ষ উদ্ভিদ প্রজাতি একটা থেকে আরেকটা ভিন্ন। প্রজাতিগুলো একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ নয়, প্রজাতিগুলো ভিন্ন হচ্ছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই প্রজাতিগুলোকে শনাক্ত করা সম্ভব। এখন ধান গাছের মতো দেখতে, যেমন ধানের পাতাটা কেমন একটু চিন্তা করি। ধানের পাতার সাথে কি আমের পাতার মিল আছে? না। ধানের পাতার সঙ্গে কার মিল আছে? কোন পাতার মিল আছে?
বাঁশ পাতার মিল, এরকম টাইপের আমরা পড়লেই জানবো এই জিনিসগুলো। এখন এই বৈশিষ্ট্য অনুযায়ী এইভাবে প্রজাতিগুলোকে আমরা শনাক্ত করা সম্ভব হয়। ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হয় প্রজাতিগত বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতিতে গুলোকে প্রজাতিগত বৈশিষ্ট্যগুলা মানে ডাইভার্সিটি গুলো কিভাবে হয় একটা থেকে আরেকটা, ওই যে ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতি আছে, এক একটার উপস্থিতি এক এক রকম, সেই জিনিসটা বলছে, এটাকে বলা হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য। তাহলে পৃথিবী উঁচু নিচু যেমন, মানে পৃথিবীর রূপটা যেমন বিভিন্ন রকম, কোথাও লবণাক্ত, কোথাও মিঠা পানি, কোথাও সাগর মহাসাগর নদী নালা আছে, যেমন কোথাও উঁচু পাহাড়, কোথাও সমান, এরকম বিচিত্র পাহাড় পর্বত আছে। তো আমরা যদি রাঙামাটির দিকে যাই তাহলে কত বড় বড় পাহাড় দেখবো। আবার ঢাকার মধ্যে কোনো অত বড় তো পাহাড় নেই, ঢাকা সমভূমি। এরকম এরকম বিভিন্ন রকমের যে আমাদের পৃথিবী আছে, এই পৃথিবীগুলোকে বলা হচ্ছে যে, মানে এই পৃথিবীর যে বিভিন্ন রূপ বিচিত্র পরিবেশ, এই বিচিত্র পরিবেশের মধ্যে আবার তোমার আছে হচ্ছে বিচিত্র রকমের তোমার হচ্ছে উদ্ভিদ আছে। পরিবেশটা যেমন বিচিত্র, উদ্ভিদ গুলো সেরকম বিচিত্র রকমের, সেটাই বলছে এখানে। এর কোনোটা এত ছোট যে খালি চোখে আমরা দেখতে পাবো না, আবার এরকম বড় আছে। বট গাছ আমি বলছি এখানে রেডউড বলা হচ্ছে, 380 ফুট পর্যন্ত উঁচু। আমাদের ঘরগুলো সাধারণত 10 ফুট হয়ে থাকে, এখন চিন্তা করো ওটা কত বড় হবে, 380 ফুট। এইভাবে বলা যায় যে বর্তমানে পৃথিবীর এরকম বলছে 5 লক্ষের মতো, এটা মনে রাখতে হবে। এই 5 লক্ষ একটা থেকে আরেকটা বিভিন্ন রকমের হয়ে থাকে। এই যে ভিন্নতা প্রজাতির মধ্যে, এটাকেই বলা হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য। মোটামুটি মনে হয় ক্লিয়ার করতে পারছি। ইংলিশে বলা হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি। স্পেসিস ডাইভার্সিটি উচ্চারণটা এরকম হবে, স্পেসিস ডাইভার্সিটি। এখন দেখো বিভিন্ন প্রজাতির মধ্যে, আবার এই প্রজাতিগুলোর মধ্যে আমি তো আগেই বলছি গঠনগত বৈচিত্র্য ও কার্যগত বৈচিত্র্য রয়েছে। গঠনগত যেমন ধান গাছ আর তোমার হচ্ছে আম গাছ নিশ্চয়ই এক হবে না। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন রকমের মশলা গাছগুলোর কথা চিন্তা করো, এগুলো একরকম। তারপরে হচ্ছে তোমার জবা গাছ, জবা ফুলের গাছগুলো চিন্তা, জবা ফুলের মতো দেখতে যে গাছগুলো, জবা গাছ, বেলি ফুলের গাছ, মানে এক একটার গঠন এক এক রকম, তাই না? আর ধান গাছের তোমার কাণ্ড কেমন? একটা উদ্ভিদের তো 3টা জিনিস থাকবে, একটা থাকবে কি মূল থাকবে, কাণ্ড যেটা সোজা হয়ে দাঁড়ায় থাকে, আর পাতা। এখন যেটা সোজা হয়ে শক্তর মতো দাঁড়ায় থাকে সেটা হচ্ছে কাণ্ড। এই কাণ্ডটা এক এক উদ্ভিদের, আম গাছের কাণ্ডের কথা চিন্তা করো, সুপারি গাছেরটা চিন্তা করো, আর ধান গাছের কাণ্ড। তুমি কি ধান গাছের কাণ্ড খুঁজে পাবা? অবশ্যই আছে, সেটা হচ্ছে নরম। আমরা যখন জানি, আমি মেনলি তোমাদেরকে বাহ্যিক দৃষ্টিতে দেখাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে গঠনগত বৈচিত্র্য। আবার কার্যগত বৈচিত্র্য, ধানের গাছগুলোর একরকম কাজ, তারপরে হচ্ছে আম গাছের একরকম কাজ। ধানের গাছের কাণ্ড দিয়ে নিশ্চয়ই আমি কোনো কাজ করতে পারবো না, যেটা আম গাছের কাণ্ড দিয়ে করতে পারবো, সেটা বলছে কার্যগত বৈচিত্র্য আছে। তেমনি একই প্রজাতির মধ্যে আবার প্রকরণগত ভিন্নতা দেখা যায়। যেমন ধান গাছের এখানে ধানের বিভিন্ন প্রকরণ, প্রকরণ বলতে ভ্যারাইটি বোঝায়, তোমার হচ্ছে জাত যেটাকে বলা হয়। একই প্রজাতি, যেমন ধান একটা প্রজাতি, এই প্রজাতির মধ্যে আবার জিনগত মানে বিভিন্ন রকমের ভিন্নতা, জাতের মধ্যে ভিন্নতা দেখা দেয়। আমরা কি জানি 100টা পর্যন্ত ধানের জাত বের করা হয়ে গেছে, এক একটা জাত কিন্তু ধানের এক এক রকম, তাই না? এই এই জিনিসটা বলছি, এদের মধ্যে আবার বিভিন্ন রকমের আছে। এখন বিভিন্ন ধানের বিভিন্ন প্রকরণের একটা উদাহরণ আমি ধান যেমন বিনা ধান 28 আছে, বাড়ি ধান বিনা 28, 29, বাড়ি 28, 29, 32, 51, 52, এরকম অনেক আছে। আবার ধানের অনেক জাত আছে। এই জিনিসগুলোর মধ্যে এখন একটা থেকে আরেকটার আমার পার্থক্যটা কোথায়? জিনের মধ্যে পার্থক্য। জিন মানে কি? একটা ডিএনএ। এই পার্থক্যটার মধ্যেই, এই ডিএনএ জন্যই পার্থক্যটা হয়ে থাকে। এই জিনগত পার্থক্যের কারণেই এই জাতগুলো বিভিন্ন হয়ে থাকে। তুমি যদি 4-5 প্রকারের ধানের জাত এক জায়গায় করো, দেখবা কোনোটা আগে প্রোডাকশন হয়ে থাকবে। এটা কিসের উপরে ভিত্তি করবে? ক্ষণকালটা, কখন আমার ধানটা আসতেছে, তারপর বিভিন্ন রকমের চালটা দেখতে কেমন, চালের স্বাদ কেমন, এই জিনিসগুলো বোঝাচ্ছে। এক একটার এক এক রকম হবে, এটাই হচ্ছে জাতের জিনগত পার্থক্য। এই জিনগত, তারপর তোমার হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান উৎপাদন হয়। তারপর তোমার ডায়াবেটিস রোগীর জন্য, এরকম অনেক রকমের জিনের পার্থক্যের মধ্যে এই জিনিসটা করা হয়েছে। এটাকেই বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। এটা কার মধ্যে হবে? অবশ্যই একই প্রজাতির মধ্যে। প্রজাতিগুলো একই, একটা প্রজাতি, ধানের একটা প্রজাতির মধ্যে। তারপর আমের কথা চিন্তা করো, আমের কত রকমের
আমের জাত আছে, তুমি চিন্তা করো। আম্রপালি আছে, আর স্থানীয় জাতগুলো তো আমরা অনেক রকমের আম খেয়ে থাকি, জানি তো বিখ্যাত আমের হ্যাঁ, নামগুলো এরকম। এদের কারণটা কি? এদের মধ্যে শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে জিনের মধ্যে। এই জিনগত পার্থক্যটার কারণেই জিনগত বৈচিত্র্য দেখা যায়। তবে এটা কার মধ্যে হবে? একই প্রজাতির ভিতরে হবে। আর যদি প্রজাতির মধ্যে বিভিন্নতা হয় তখন প্রজাতিগত বৈচিত্র্য হবে। আর একটা প্রজাতির মধ্যে যদি বিভিন্ন রকমের প্রকরণগত ভিন্নতা লক্ষ্য করা যায়, প্রকরণ মানেই তো জিনগত পার্থক্য দেখা যায়, সেটাই তখন হবে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি। এটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। আচ্ছা, তারপরে চলে যাব। এই জেনেটিক ডাইভার্সিটি মনে হয় বুঝাতে পারছি, বিভিন্ন পেরেছি আমি মনে হচ্ছে। আচ্ছা, বিভিন্ন পরিবেশ তন্ত্রে আমরা জানি ইকোসিস্টেম, পুরো আমাদের একটা ইকোসিস্টেমের মধ্যে চলতে হয়। বিভিন্ন পরিবেশ তন্ত্রে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে। আগেই বলছি, আমাদের যে ইকোসিস্টেম আমাদের দেশে বা এশিয়ার মধ্যে, ইউরোপ আমেরিকার কিন্তু এরকম নয় ইকোসিস্টেমটা। 6 মাস গ্রীষ্ম, 6 মাস তোমার হচ্ছে শীত। আমাদের দেশে 2 মাস 2 মাস করে শীত, বর্ষা, শরৎ, এভাবে এক একটা দেশের এক এক রকম পরিবেশটা চলে। এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মে। ওখানকার শীতকালীন, এর আগেই বলছি, বাটন মাশরুম, তারপর হচ্ছে তোমার স্ট্রবেরি, এগুলো এর আগে কেউ চিন্তাই করে নাই। টেম্পারেচারের জন্য ওখানে শীতকালীন ফসলগুলো আমাদের দেশেও নাও হতে পারে, কারণ আমাদের দেশে শীতের যে ইয়েটা সেটা ওদের দেশের মতো না, সেই জিনিসটাই বলছে, তাপমাত্রাটা। এখন কি বলছে? এটাই বলছে যে বিভিন্ন রকমের এই পরিবেশ তন্ত্রে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মে। এখন উদ্ভিদের জিনগত বৈচিত্র্য আমরা জানি জেনেটিকের কারণে যেটা হয়ে থাকে। প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি থেকে প্রজাতির যে ভিন্নতা, এবং পরিবেশগত বৈচিত্র্য, যেটা একটু আগে বললাম, কোথাও শীত বেশি, আমাদের দেশে শীত কম, এটাই গরম। এই বৈচিত্র্যগুলোকে, এর মধ্যে যেটা উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদের বৈচিত্র্য। উদ্ভিদের মধ্যে একটা জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এবং এই পরিবেশের মধ্যে একটা উদ্ভিদের মধ্যে কেমন জিনের পার্থক্য থাকবে, একই প্রজাতির মধ্যে যে জিনের পার্থক্যটা, তারপর একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতির মধ্যে যে পার্থক্য, এবং এই প্রজাতিগুলো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভাবে জন্মে থাকে, সেটা উদ্ভিদের ক্ষেত্রে। এগুলোকে একসাথে বলা হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য। আবার বলি, উদ্ভিদ বৈচিত্র্য বলা হচ্ছে সেই জিনিসটাকে। এখন উদ্ভিদ বৈচিত্র্য গেল, এখন চলে আসি জীবের জিনগত। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষা থাকে। এই সামগ্রিক ভাবে যখন উদ্ভিদের ক্ষেত্রে বলবো জিনগত, প্রজাতিগত, পরিবেশগত এই বৈচিত্র্য, সেটা উদ্ভিদ বৈচিত্র্য, প্ল্যান্ট ডাইভার্সিটি। আর যখন জীবের ক্ষেত্রে, উদ্ভিদ প্রাণী উভয়ের ক্ষেত্রে বলা হবে জীবের জিনগত, প্রজাতিগত, পরিবেশগত বৈচিত্র্যকে একসাথে বলা হয় জীব বৈচিত্র্য। মনে হয় বুঝাতে পারছি। আবার বলি, আমাদের এই পরিবেশ, গোটা পৃথিবীর পরিবেশ ইকোসিস্টেম, এক একটা, আমি এশিয়া ভিত্তিক বলছি, মানে মহাদেশ অনুযায়ী ভাগ করে নিয়েছি। তখন এশিয়া, এই আমাদের এই এশিয়া একরকম, ইউরোপ আমেরিকা একরকম, তারপর হচ্ছে আর্কটিক, আটলান্টিক, এদিকে একরকম। ওদিকে যে উদ্ভিদ গুলো জন্মে সেগুলো এদিকে জন্মে না, সেটা আলাদা রকম বলছি। এই যে বৈচিত্র্যটা, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য। এখন জীবের মধ্যে, সেই যে জীবের মধ্যে জিনগত, প্রজাতিগত, পরিবেশগত, এটা জীবের মধ্যে, প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে যে বৈচিত্র্যটা, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। আবার বলি, জীবের জিনগত, প্রজাতিগত, পরিবেশগত বৈচিত্র্যকে, এইগুলোকে একসাথে বলা হয় জীববৈচিত্র্য। এখন উদ্ভিদের ক্ষেত্রে হলে উদ্ভিদের, আর প্রাণীর ক্ষেত্রে হলে প্রাণী, এবং উদ্ভিদ ও প্রাণী নিয়ে আমাদের জীব, এজন্য জীববৈচিত্র্য। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে অতি সংক্ষিপ্ততে, এবং ভাইবা ক্লাস হচ্ছে ভাইবা। তাহলে তারপরে আবার চলে যাই 4 নম্বরে। এবার 4 নম্বর স্লাইডে আসি। আমরা সুন্দর করে জিনিসগুলো কি, তাহলে প্রথম থেকে আমরা কি কি পেলাম? প্রজাতিগত বৈচিত্র্য পেলাম, তারপরে তোমার হচ্ছে জিনগত বৈচিত্র্য পেলাম, তারপর উদ্ভিদ বৈচিত্র্য পেলাম, তারপর হচ্ছে জীব বৈচিত্র্য। এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্য আমাদের এই পরিবেশে, সেই জিনিসটা এখন এর সাথে মার্জ করব, আমরা এক করে দিব। দেখো, প্রথমেই আছে, আমি চলে আসলাম শ্রেণীবিন্যাসের ধারণা, কিছু ধারণা দিলাম আমি তোমাদের। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ইংলিশটা জানানো হয়নি তোমাদের। শ্রেণীবিন্যাসের ইংরেজিটা হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাস করা, শ্রেণীতে ভাগ ভাগ করা। যেমন তোমরা চিন্তা করো, প্রাইমারিতে পড়ছো, তারপরে হচ্ছে মাধ্যমিকে পড়ছো, এখন তোমাদেরকে এই ডিপ্লোমাতে পড়তে হবে, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের আর কি।
এইচএসসির মতো, তাই না? তার মানে তোমাকে শ্রেণীতে, এক একটা শ্রেণীতে তোমাকে রাখা হয়েছে। প্রথমে প্রাইমারি একটা শ্রেণীতে ছিল, তারপর মাধ্যমিক একটা শ্রেণীতে। এইভাবে তোমার মেধাটাকে শ্রেণী বিন্যাস করে শ্রেণীতে রেখে রেখে এইটাকে করা হয়েছে। সেটাকে এই যে বিভিন্ন শ্রেণীতে তোমার যে মেধার আচরণ বা স্কোর, সেটাই হচ্ছে তোমার শ্রেণী বিন্যাস। এরকম উদ্ভিদের তোমার এখানে মেধাকে দেখে তোমার বিন্যাস করা হয়েছে। তুমি ফার্স্ট না সেকেন্ড, তুমি ফার্স্ট সারিতে না মাঝখানের সারিতে নাকি শেষের সারিতে, এটা আমরা তোমার মেধা দেখে বলে দিতে পারবো। এই যে শ্রেণীটা তোমার এই বিন্যাস করা হয়েছে, এটাই হচ্ছে শ্রেণী বিন্যাস। এরকম উদ্ভিদের ক্ষেত্রেও শ্রেণী বিন্যাস করা হয়। উদ্ভিদের শ্রেণী বিন্যাসটা কি? আমাদের উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা কি? উদ্ভিদের শ্রেণীবিন্যাস হলো বিচিত্র। আমরা তো আগেই বললাম বিচিত্র আমাদের পৃথিবীর রূপ, আর বিচিত্র এই রূপের মধ্যে বিচিত্র উদ্ভিদ জন্মে। পৃথিবীও যেমন বিচিত্র, উদ্ভিদ গুলো তেমন বিচিত্র রকমের। আগে বলে দিছি, দেখো 380 ফুটের একটা রেলুট আছে গাছ। আবার কিছু কিছু উদ্ভিদ কিন্তু মানুষ খায়। আমরাই উদ্ভিদকে খাই, আমরা উদ্ভিদ খাই না, মানুষই উদ্ভিদকে খেয়ে বেঁচে আছে। বিভিন্ন রকমের শাকসবজি খেয়ে তো আমরা থাকি। আবার দেখো কিছু কিছু উদ্ভিদ আমাদেরকে খেয়ে ফেলে। আমাজন জঙ্গলের কথা নিশ্চয়ই, এমন এমন উদ্ভিদ আছে সেখানে মানুষ খেয়ে ফেলে, আমরা জানি। এরকম উদ্ভিদ বিচিত্র উদ্ভিদ রাজি। এখন আমরা কত জানি? উদ্ভিদের সংখ্যা 5 লক্ষ, তাই না? উদ্ভিদ প্রজাতি আছে আমাদের 5 লক্ষ। এই বিচিত্র 5 লক্ষ উদ্ভিদ প্রজাতি গুলোকে, যত পৃথিবীতে আছে সেগুলোকে খুব সহজে, খুবই অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে আমরা যদি সঠিকভাবে জানার জন্য একটা বিন্যাস পদ্ধতি করি, এইটাকেই বলা হচ্ছে উদ্ভিদ শ্রেণীবিন্যাস। তার মানে শ্রেণীবিন্যাসটা কি আমার? শ্রেণীবিন্যাসটা হচ্ছে আমার মানে খুব সহজে অল্প পরিশ্রম করবো যেন আমার মনে থাকে জিনিসটা। এইভাবে যদি আমি একটা বিন্যাস পদ্ধতি করি, আমার জিনিসগুলো যেন মনে থাকে, এইভাবে সহজে একদম খাট করে বুঝতে পারবো। দুই একটা উদ্ভিদ আছে, ও এটা এই পরিবারের এই এই এই, মানে উদ্ভিদটা দেখবো আমি, পাতাটা এরকম, কাণ্ডটা এরকম, মূলটা এরকম, ও তার মানে এটা এই ভাগে পড়ে গেছে, এই জিনিসটাই বলছে। এইভাবে শ্রেণী বিন্যাস করাটাকে, এটাই হচ্ছে তোমার উদ্ভিদের শ্রেণী বিন্যাস। খুব সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে আমরা এই 5 লক্ষ প্রজাতির উদ্ভিদকে চিনতে পারবো, সেটাই বলছে শ্রেণীবিন্যাস। এখন সংজ্ঞাটা দেখো, ওটা উদ্ভিদ শ্রেণীবিন্যাস গেল, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা দুইটাই গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা দেখো, বিচিত্র ধরনের অসংখ্য উদ্ভিদ রাজিকে, এই যে বিচিত্র উদ্ভিদ রাজি যতগুলো উদ্ভিদ আছে 5 লক্ষ, এগুলোকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে, যেগুলো একই রকম দেখতে চারিত্রিক দিক থেকে, পাতা একরকম দেখতে, কাণ্ড একরকম দেখতে, মূল একরকম দেখতে, এরকম কাছাকাছি যেগুলো, সেগুলোকে একসাথে, এবং বৈসাদৃশ্য যেগুলো মিল নেই ওগুলোকে আলাদা দলে রেখে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সব উদ্ভিদকে দেখো কিংডম, বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা জিনিসে যদি আমরা দলে উপদলে বিন্যাস করি, এইটাকেই বলা হচ্ছে শ্রেণী বিন্যাস। এখন কিংডম, বিভাগ, হঠাৎ করে এই জিনিসগুলো কেন, এগুলো আমরা পরবর্তীতে চলে যাব, বুঝাবো। এইভাবে ভাগ ভাগ করে আমাদেরকে জিনিসগুলো আনতে, মানে উদ্ভিদগুলোকে সাজানো হয়েছে। বিশাল এই পৃথিবীর রাজ্যে কিংডম মানে হচ্ছে রাজ্য। কোন রাজ্যে পড়ছে এটা? কোন দিকে একটা রাজ্য, মানে এভাবে রাজ্য বানানো হয়েছে। সেই রাজ্য থেকে রাজ্যগুলোকে আবার ভাগ করা হয়েছে, বিভাগ করা হয়েছে, বিভাগগুলোকে বিভিন্ন রকমের ক্লাস, শ্রেণী করা হয়েছে। বিভাগের নিচে শ্রেণী, শ্রেণীর পরে তারপরে এগুলোকে বর্গ, ওই শ্রেণী অনুযায়ী আবার এগুলোকে সাজানো হয়েছে বর্গ। তারপর এক একটা গোত্রে ফেলে তারপরে 2 ধরনের, একটা গণ, একটা প্রজাতি, যেটা দেখলে আমরা বুঝতে পারবো, গোটা পৃথিবীর মানুষ চিনতে পারবে আম গাছ মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দেখলেই বুঝতে পারবে যে এটা আম গাছ। এই জিনিসটা এখন উদাহরণ দিয়ে বোঝাবো। দেখো, বিভিন্ন দল উপদলে বিন্যাস করার পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এখানে 2 ধরনের কথা বলছে। এই যে 5 লক্ষ উদ্ভিদ আছে সেগুলোকে কি বলছে? চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে, মানে মিল আছে এরকম কিছু একসাথে রেখে, আবার বৈসাদৃশ্য মিল নেই এগুলোর ভিত্তিতে আলাদা আলাদা করে দল করবে। যেগুলো মিল আছে সেগুলো এক দলের, যেগুলো মিল নেই সেগুলো আরেক দলের করে। তখন কিভাবে সাজাবো? প্রথমে কিংডম, তারপরে বিভাগ, তারপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি, এই 7টা শ্রেণীতে রেখে দল এবং উপদলে বিন্যাস করার পদ্ধতিটাকে বলা হচ্ছে শ্রেণী বিন্যাস। তাহলে খুব সহজে মনে রাখা যাবে। প্রথমে হচ্ছে মিল থাকবে, সেগুলো এক দলে, মিল নেই সেগুলো অন্য দলে রেখে এগুলোকে কিভাবে সাজাবো? কিংডম, বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, শেষ। এইভাবে ভাগ করাটাকে বলা হচ্ছে কি? শ্রেণী বিন্যাস। এখানে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখো,
শ্রেণীবিন্যাসটা বোঝানোর জন্য। দেখো কাঁঠাল আমাদের জাতীয় ফল, জানি তো না? এর বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম, এই বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম আমরা আরো জানবো। এই জিনিসটা কেন বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম, এই নামটার কারণে, এই নামটা থাকলে গোটা পৃথিবী লোকজন এই বুঝতে পারবে যে ও এটা কাঁঠাল। যদি আমি কাঁঠাল বলি, হয়তো আমার এই এশিয়াতে, হয়তো ভারতে কাঁঠাল বলবে, নেপাল ভুটানে কাঁঠাল বলবে, কিন্তু তোমার চীনে যাও, জাপানে যাও, আমেরিকা যাও, গিয়ে কাঁঠাল কাঁঠাল বলো, কেউ কি শুনতে পাবে? কেউ বুঝবে কেন এই কাঁঠাল কাঁঠাল করতেছে? কিছুই বুঝবে না। কিন্তু তুমি যদি আর্টোকার্পাস হেটেরোফিলাস বলো, দেখবা হোটেলে একটা দেখা যাচ্ছে আমেরিকায় গেলে, আমেরিকায় গিয়ে বললা গিভ মি প্লিজ এ কাঁঠাল, ওয়ান পিস অফ কাঁঠাল, এটা তুমি বললে ওরা বুঝবে না। তুমি যদি বলো গিভ মি এ রেসিপি অফ আর্টোকার্পাস হেটেরোফিলাস, তখন ও ঠিকই তোমাকে দিয়ে দিবে। এই যে জিনিস আর কি, এই জিনিসগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম বা উদ্ভিদতাত্ত্বিক নামের। এটা কেন আসছে, কি কারণে আসছে আমি পরে বলবো, কারণটা বলে দিলাম, মানে গোটা পৃথিবীতে যেন এক নামে সবাই চিনে থাকে, এজন্যই দেওয়া হয়েছে। এখন কাঁঠাল আমাদের জাতীয় ফল, এটার বৈজ্ঞানিক বা উদ্ভিদতাত্ত্বিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এখন এই 5 লক্ষ প্রজাতির মধ্যে কাঁঠাল একটা প্রজাতি। প্রজাতি কি জেনে ফেললাম আমরা। প্রজাতি মানে হচ্ছে এক একটা উদ্ভিদের এক একটা জিনিস, মানে এক একটা ভাগ। কাঁঠাল একটা প্রজাতি, ধান একটা প্রজাতি, আম একটা প্রজাতি, এই জিনিসটা বোঝানো হয়েছে। উদ্ভিদ প্রজাতির মধ্যে কাঁঠাল একটা। এই কাঁঠালের সাথে সম্পর্কিত দেখো দুইটা আমি দিচ্ছি, একটা হচ্ছে জ্যাক ফ্রুট, একটা হচ্ছে ব্রেড ফ্রুট। এই যে ছবি দিয়ে দিচ্ছি আমি, ছবিটা দেখতে পারো তোমরা, দেখো ছবির মধ্যে কাঁঠালটাকে তো আমরা চিনি, আর পাশেরটা হচ্ছে দেখো ছোট করে, এটা বলা হচ্ছে ব্রেড ফ্রুট। দুইজনেরই নাম হচ্ছে, একটা হচ্ছে নাম হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর আর্টোকার্পাস অ্যালটিটিস, অল্টিটিস। এটা দেখো এই দুটোর ক্ষেত্রে আমি কি বলবো তোমাদেরকে, এদের গাছ বৈচিত্র্য, চারিত্রিক বৈচিত্র্যের সাদৃশ্যের ভিত্তিতে এরা আছে। আরেকদিকে দেখো আমি ধান গাছটাকে, এটা হচ্ছে বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপন ধান। ধানের বৈজ্ঞানিক নাম কি আমি জানি তো, অরাইজা সাটাইভা, বা তুমিও জানো অরাইজা সাটাইভা। আচ্ছা, যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা হয়তো পরে ক্লাসটা দেখতে পারবে। আমি কমেন্টসে দেখছি অনেকে ক্লাস বুঝতে পারছো না। যাই হোক, আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, আমি অ্যাটেন্ডেন্স গুলো তুলে রাখবো এবং ডেইলি এই কাজটা করব। এরপরে আমার ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকবে এবং ওই অ্যাটেন্ডেন্স অনুযায়ী পরবর্তীতে আমি খাতাগুলো দেখবো এবং তোমাদের সবাইকে চিনবো। আমি তাই বারবার তোমাদের বলছি ক্লাস অ্যাটেন্ড করো, এবং যারা আছো তোমাদের বন্ধুদের জানায় দাও ক্লাস অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা যাই হোক, চলে যাই আমরা। দেখো কাঁঠালের ক্ষেত্রে আমি বললাম, কাঁঠাল চারিত্রিক বৈশিষ্ট্য দুটার কিন্তু একই রকম, আমি যেটা বললাম। হয়তো ফলটা ছোট বড় এইটুকু বলতে পারো তুমি, কিন্তু দেখো ওদের গাছের পাতা, ওদের ফল ধরার ধরন, তারপর গাছগুলো একই রকম। আবার দেখো বৈজ্ঞানিক নাম বলা হয় বা উদ্ভিদতাত্ত্বিক নাম যেটা, দুটাও একই রকম। এটাই বলছো। অপরদিকে দেখো ধান গাছকে দেখো, মিলাতে পারবা কখনো? ধানের ফলটা দেখো আর ধানের গাছ দেখো, পাতা দেখো, কখনোই মিলবে না। এটা বলছো চারিত্রিক, একটা যে বৈসাদৃশ্যের ভিত্তিতে আর একটা হচ্ছে সাদৃশ্যের ভিত্তিতে, এটা এক দল হচ্ছে, এটা আলাদা দল, সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাস। আমি ধানটাকে এক পাশে শ্রেণীতে রাখবো আর কাঁঠালটাকে আরেক শ্রেণীতে রাখবো, সেই জিনিসটা এখানে বোঝানো হয়ে গেল। তারপরে যাই আমি, তারপরে স্লাইডে দেখো উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা পরীক্ষা থাকবে। অবশ্যই এটা পরীক্ষা থাকবে, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এখন দেখো, হ্যাঁ উদ্ভিদ শ্রেণী, আমি আসি। আচ্ছা আর একটু যাই, তোমার উদ্ভিদ শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা 1 নম্বরে। কেন দরকার আমার শ্রেণী বিন্যাস করার, কেন প্রয়োজন, কি কারণে দরকার? কি আমার দরকার নেই, যে একটা উদ্ভিদ দেখবো এটা থেকে আমি প্রোডাকশন পাবো, শেষ? দরকার আছে? অবশ্যই দরকার আছে। তোমরা ক্লাসে থাকলে আমি জানতাম তোমাদের কাছ থেকে কেন দরকার। অবশ্য তোমরা বলতে পারতে, আমি জানি কি কারণে। আমার কোন উদ্ভিদটা আমার জন্য ক্ষতিকর, কোনটা উপকার, এবং এর আমি প্রোডাকশনটা বাড়াবো কিভাবে, সেই জিনিসগুলোর জন্যই তো শ্রেণী, নিজের প্রয়োজনেই তো দরকার, তাই না? যাই হোক, চলে যাই 1 নম্বর। দেখো উদ্ভিদ জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন। এই যে 5 লাখ প্রজাতির উদ্ভিদ সম্পর্কে নিজের প্রয়োজনেই মানুষকে নিজের জ্ঞান অর্জন করতে হবে। আমার নিজের জন্য, আমাকে তো বেঁচে থাকতে হবে, কি কারণে? খেতে হবে তো আগে, তাই না? খাবার দাবার, এই খাবার দাবার কোথা থেকে আসবে? নিশ্চয়ই আকাশ থেকে ধাপ করে পড়বে না। খাবার দাবার গুলো আমাদেরকে উৎপাদন করতে, কোথা থেকে উৎপাদন করব আমরা? এই উদ্ভিদ।
এখন এই উদ্ভিদকে যদি না জানি আমি কিভাবে উৎপাদন করব, কিভাবে জানবো? সেই আদিমকাল থেকে চিন্তা করো, নিজের প্রয়োজনেই কিন্তু জ্ঞান অর্জন করছে। এই দেখো এখান থেকেই বায়োলজি বা জীববিজ্ঞানের আগেই বলছি। এখন দেখো এই 5 লাখ প্রজাতির উদ্ভিদকে আমাদের নিজের প্রয়োজনেই জ্ঞান অর্জন করতে হবে। আর কি কারো কিভাবে আমি এই 5 লাখ উদ্ভিদকে বাড়িতে বসে বসে বুঝতে পারবো? না গোটা পৃথিবী ঘুরবো? আচ্ছা আজকে শুরু করলাম, আজকে মানিকগঞ্জের উদ্ভিদ দেখলাম, আজকে রাজশাহীর উদ্ভিদ দেখলাম, গেল। আজকে ভারতের এইভাবে সম্ভব না। এই যদি শ্রেণী বিন্যাস করা হয়, একটা শ্রেণী জানলেই আমি দেখা যাচ্ছে এই শ্রেণীর সম্বন্ধে জানলাম, তাহলে এই শ্রেণীর উদ্ভিদ পৃথিবীর যেখানেই থাকুক আমি বলে দিতে পারবো চোখ বন্ধ করে এ কেমন কেমন হবে। এই জন্যই দরকার শ্রেণী বিন্যাসের সাহায্যে সহজ উপায়ে সব ধরনের উদ্ভিদ সম্পর্কে জানা যায়। দেখছো বললাম না, শ্রেণী বিন্যাসের সাহায্যে সহজ উপায়ে সব ধরনের উদ্ভিদকে আমরা জানবো, তাই না? সেই জিনিসটাই বলছি, এই যে 5 লক্ষ উদ্ভিদ আছে পৃথিবীতে, এই প্রজাতির উদ্ভিদ গুলোকে আমাদের নিজের প্রয়োজনে জানতে হবে এবং সহজ উপায়ে জানবো আমরা। 2 নম্বরে চলো উদ্ভিদ শনাক্তকরণ। বলছে বিজ্ঞানের যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক গবেষণা মানব কল্যাণে গবেষণা করে যেটা মানব কল্যাণে প্রয়োগের জন্য, মানবের কল্যাণে কিন্তু, নিশ্চয় মানুষের জন্য খারাপ হবে না যে গবেষণা করতেছি বিষ বিষ জাতীয় উদ্ভিদ, বিষ যে বিষাক্ত উদ্ভিদ গুলো আছে সেগুলো মানুষকে খাওয়াই দেবে, সেটা না তো। বৈজ্ঞানিক গবেষণা করব, জ্ঞান অর্জন করব এবং সেটা অবশ্যই মানুষের কল্যাণ হতে হবে। কল্যাণটা কেমন হতে হবে? প্রোডাকশন বাড়বে, খেয়ে দিয়ে ভালো থাকবে, খাওয়া দাওয়া করলে পুষ্টি পাবে, পুষ্টি পেলে মেধা ভালো হবে, মেধা ভালো হলে দেশ, মানুষ ভালো থাকবে, মানুষ ভালো হলে কি হবে? দেশ আগাবে। এটাই তো। দেখো উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় বৈজ্ঞানিক গবেষণা করে সেগুলো আবার মানব কল্যাণে প্রয়োগ করা হয়। এই জন্যই দরকার আমার এগুলো করার জন্য উদ্ভিদের সঠিক শনাক্তকরণ আবশ্যক। শ্রেণীবিন্যাসের উদ্ভিদের সঠিক শনাক্তকরণকে কিভাবে, এই শ্রেণীবিন্যাস করে থাকলে কোন উদ্ভিদটা কিরকম, কিভাবে এটা আমি শনাক্ত করব? শনাক্ত করলে আমি বুঝবো, এটা নিয়ে গবেষণা করলে এটা মানব কল্যাণে সাহায্য করবে। এই জিনিসটাই বলছে উদ্ভিদের সঠিক শনাক্তকরণকে, এই শ্রেণীবিন্যাস কি করে শনাক্তকরণকে আরো সহজ করে দেয়। এছাড়াও আমি তোমাদের বইয়ে একটু গ্যাপ করিনি জানানোর জন্য, দেখো এছাড়াও অনেক এমনও আছে, আমি নতুন এমন উদ্ভিদ আছে যেগুলো আমি চিনি না, এরকম নতুন প্রজাতিগুলো শনাক্ত করতে পারবো এবং এদেরকে শ্রেণীবিন্যাস করে নির্দিষ্ট রেখে কোন জাতে করবে। দেখা যাচ্ছে ধানের সাথে মিল করা এরকম একটা প্রজাতি আমি পেলাম, ধানের সঙ্গে মিল এরকম একটা প্রজাতি পেলাম, এর এই প্রজাতিটা তাহলে ধানের কাছে যাবে, তাহলে ধানের মতোই হবে, এটা একটা নতুন প্রজাতি ধানের মতো। এরকম তো নতুন নতুন অনেক কিছুই থাকে, তাই না? এই জিনিসটাই বলছে। তারপরে 3 নম্বর দেখো উদ্ভিদ কুলের পারস্পরিক সম্পর্ক নির্ণয়। একই গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছে উদ্ভিদ প্রজাতিগুলো কিছু রীতিনীতি অনুযায়ী এগুলোকে শ্রেণীবদ্ধ করতে হবে। আগেই বলছি যেমন ধানের পাতার মতো দেখতে বাঁশের পাতা, আগে বলছি ধান আর বাঁশ একই সাথে থাকবে, একই রকম দেখতে, মিলটা দেখবা। এরকম আম গাছের সাথে মিল করা, আমের সাথে কাঁঠাল আছে, এরকম অনেক গাছ আছে কাণ্ডের সাথে পাতাগুলোর সাথে মিল করে আমের বিভিন্ন রকমের প্রজাতি আছে, এগুলোকে একটা নিয়ম অনুযায়ী রেখে সেগুলোকে আমরা এগুলোর উৎপত্তি, তারপর হচ্ছে বিবর্তন ধারা, একটা উদ্ভিদ থেকে পরিবর্তিত হয়ে বিবর্তিত হতে হতে কোন উদ্ভিদে আসলো এবং জাতির কারণে জাতিজনিত সম্পর্ক ফুটে ওঠে, এটার সাথে আরেকটা সম্পর্কিত আছে, এরকম উদ্ভিদগুলোকে আমরা পেয়ে যেতে পারি। উৎপত্তি মানে কিভাবে এই উদ্ভিদটার উৎপত্তি হলো একদম সেই প্রথম থেকে জানতে পারবো, প্রথম থেকে শুরু করে কিভাবে এর পরিবর্তন হতে হতে আমাদের কাছে কিরকম হয়ে আসলো এটাও। তারপর হচ্ছে তোমার জাতি জনিত এর কোন কোন জাত আছে সেগুলোর সাথে সম্পর্কিত, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। উদ্ভিদ কুলের মধ্যে একই সাথে আরেকটা উদ্ভিদের সম্পর্কগুলো জানতেও শ্রেণীবিন্যাসের প্রয়োজন। 4 নম্বর বলছে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ বাছে, এটা জানি আমরা। অর্থনৈতিক কৃষিজ কোনগুলো, বনজ কোনগুলো, ভেষজ কোনগুলো, এরকম উদ্ভিদগুলোকে আমরা শনাক্ত করতে পারবো, এগুলোকে আলাদা করে উৎপাদন বা আলাদা করে রাখতে পারবো এবং এগুলো সংরক্ষণ করা যাবে। দেখা যাচ্ছে কৃষির কোন কোন উদ্ভিদের আমরা সংরক্ষণ করতে পারবো, কোন কোনটাকে সংরক্ষণ করা যাবে না, এই জিনিসগুলো জানার জন্য আমার শ্রেণীবিন্যাস দরকার। উদ্ভিদ তারপরে বনজ, এইভাবে সেই জিনিসগুলোকে আলাদা আলাদা করে শনাক্ত করে রেখে এগুলো শ্রেণীবিন্যাস করে এগুলোর উপর জ্ঞান অর্জন করলে আমরা শনাক্ত করতে পারবো, বাছাই করতে পারবো। তুমি যদি শ্রেণীবিন্যাস জানো তাহলে তোমাকে 4-5টা যদি আমি উদ্ভিদ বলে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে তোমাকে দিলাম বট গাছ, তারপরে দিলাম ধান গাছ, আর তারপরে দিলাম তুলসী গাছ,
এখন তুমি শ্রেণীবিন্যাস জানো, তখন ধান গাছ দেখে বলতে পারবো, ও এটা তো কৃষির মধ্যে পড়ছে, তার মানে এটাকে আমাকে প্রোডাকশন করতে হবে, এর বয়স এতদিন, এটাকে আমাকে এভাবে চাষাবাদ দিয়ে। তুমি বট গাছ কি ধানের মতো চাষ দিয়ে সার দিয়ে করবা? করবা না তো। বা আম গাছ করবা না তো, এটা বনজের মধ্যে পড়ে যাবে। লাগালাম, কবে সার দিব না দিব দরকার নেই। বট গাছে কেউ সার দিবে? ওর মতো করেই হচ্ছে। তারপর তোমার ভেষজ যেমন তোমার হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতাকে যে কোনো জায়গায় রেখে তুলসী গাছকে রাখো, ওটার একরকম গুণ, ওর কাজকর্ম গুলো আলাদা রকম, এবং উদ্ভিদের ইয়েটাই আলাদা। এগুলো তুমি শনাক্ত করতে পারবা, বাছাই করতে পারবা, এই জিনিসটাই বলা হয়েছে। আবার এগুলো সংরক্ষণ করার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবা। তারপরে 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে কি বলছে? উদ্ভিদ শ্রেণী বিন্যাসের আরেকটা প্রয়োজনীয়, এগুলো প্রয়োজনীয়তা আছে উন্নত জাত উদ্ভাবনে। আমি যদি শ্রেণী বিন্যাস করি, তাহলে ধরো ধান একটা বললো, ধানের যে বিভিন্ন জাতগুলো আছে এগুলোর মধ্যে আমি ক্রস করতে পারি। দেখা যাচ্ছে মিষ্টি আমের ইয়ের সঙ্গে আর টক আমের একটা ডাল আর মিষ্টি আমের একটা ডাল, যেগুলো তোমাদেরকে পড়ানো হবে, এটাকে বলা হচ্ছে অঙ্কুশ প্রজনন বা কৃত্রিম প্রজনন। এগুলোর মধ্যে কাটিং বাটিং বা লেয়ারিং করলে, এগুলো করেও উন্নত জাতের উদ্ভিদ আমি উদ্ভাবন করার জন্য, এটা সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য শ্রেণীবিন্যাস প্রয়োজন। বিলুপ্ত উদ্ভিদের পরে কিছু কিছু উদ্ভিদ একদম পুরো বিলুপ্ত হয়ে গেছে, এগুলোর জীবাশ্ম গুলো পর্যবেক্ষণ করে জ্ঞান অর্জন করা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে। আমরা জানতে পারবো এরকম অনেক উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে বিলুপ্তর পথে। ও দেখবা ডিসকভারি দিবা, অনেক উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে বলবে বিলুপ্ত প্রায়, যেমন শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে। একে শকুনকে এক পাশে এটা জ্ঞান আহরণের জন্য একে আলাদা করে শ্রেণীবিন্যাস করা হলো। এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো সম্বন্ধে আমরা কি করব? পর্যবেক্ষণ করবো বা জানবো। ডাইনোসর, আগেই বলছি ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল, কিভাবে জানো? এর জীবাশ্ম ছিল, ফসিল ছিল। ওই ফসিলটা পর্যবেক্ষণ করে এগুলোকে এক একটা, ও ডাইনোসর তাহলে এই মেরুদণ্ডের মধ্যে পড়বে না ও মেরুদণ্ডের মধ্যে পড়বে, এইভাবে আলাদা করে ভাগ করা হয়েছে। এরকম উদ্ভিদও অনেক বিলুপ্ত উদ্ভিদ আছে। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক পরিচিতি। আগেই বলছি, পুরা পৃথিবীর আমাদের এই আমকে আন্তর্জাতিক ভাবে জানার জন্য শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। কাঁঠালকে, তারপর আমরা স্ট্রবেরিকে জানবো কিভাবে, এরকম আরো উদ্ভিদ আছে। অ্যাভোকাডো, অ্যাভোকাডো যেটা একটা ফল, এটা এই উদ্ভিদটা আমরা কিভাবে জানবো? এই যে এই জন্য শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণে তো জানি, শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে কোন অঞ্চলের পরিবেশের উপযোগী উদ্ভিদগুলো আমরা নির্বাচন করতে পারবো, কোথায় কোনটা কিভাবে আছে, কেমন করে এই উদ্ভিদগুলো আমরা নির্বাচন করে আমরা এগুলোকে, এগুলো সংরক্ষণ, পরিবেশের সংরক্ষণ করা। শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস আমি শ্রেণীবিন্যাসের প্রথমেই জানবো এর আবাসস্থল, এশিয়ার মধ্যে নাকি আমেরিকার মধ্যে নাকি আটলান্টিক, নাকি কোথায় জন্মে, না সমুদ্রের নিচে, না নদীর নিচে, না সমভূমিতে, না পাহাড়ের, এই যে পরিবেশে এবং কোন অঞ্চলের পরিবেশের জন্য উপযোগী। আমি নিশ্চয়ই আম গাছকে নিয়ে সমুদ্রের নিচে যায় লাগাতে পারবো না, সমুদ্রের নিচে তো অনেক রকমের উদ্ভিদ আছে তাই না, সেগুলোকে নিশ্চয়ই আমি পাহাড়ের উপরে লাগাবো না। এই জিনিসটাই বলছে, পরিবেশের যে যে পরিবেশে থাকবে সেই পরিবেশে সংরক্ষণ করার জন্য শ্রেণীবিন্যাসের জ্ঞানকে প্রয়োজন। তাহলে আমি আরেকটু রিকল করি, দেখো 1 নম্বর উদ্ভিদ জগৎ সম্পর্কে জানবো, শনাক্ত, উদ্ভিদ জগৎ পুরো জগৎকে জানার জন্য। 2 নম্বর শনাক্ত, উদ্ভিদকে শনাক্ত করার জন্য, একটা উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক জানার জন্য এবং অর্থনৈতিক গুরুত্বগুলো জানার জন্য। তারপরে তোমার হচ্ছে উন্নত জাত, যে যে, তারপরে যে যে উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেল তাদেরকে জানার জন্য। এই আমাদের এই উদ্ভিদ আন্তর্জাতিক ভাবে জানানোর জন্য, পুরা পৃথিবী সব উদ্ভিদকে সবাই জানবে এটার জন্য, এবং কোন পরিবেশে কিভাবে থাকবে উদ্ভিদগুলো এগুলো জানার জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকবে। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আসলে তুমি শুধু এই উন্নত জাত উদ্ভাবন আর ডিটেলসে যাওয়ার দরকার নেই, একটু লিখলেই হবে। 8টা পয়েন্ট দিয়ে দিলা, শেষ। আর যদি তোমার সংক্ষিপ্ততে থাকে তাহলে লিখতে হবে পুরোটাই। 3 এর জন্য তুমি দিতে পারো সর্বোচ্চ 5-6টা দিলেই হবে।
আর যদি রচনামূলকে থাকে পুরোটাই দিতে হবে, বুঝছো? তারপরে আসি শ্রেণীবিন্যাসের প্রকারভেদে চলে আসি। তোমাদের বই অনুযায়ী গেছি কত প্রকারের শ্রেণীবিন্যাস আছে। এই আমাদের ওই 5 লক্ষ উদ্ভিদকে কোন কোন শ্রেণীবিন্যাসে যুক্ত করা হয়েছে। উদ্ভিদের শ্রেণীবিন্যাস মূলত 3 প্রকার, 3টা প্রকার দেখানো হয়েছে। দেখো, 1 নম্বর হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস, 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, 3 নম্বর হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস। শুধু এইটুকু মনে রাখতে হবে, শ্রেণীবিন্যাস কয় প্রকার? 3 প্রকার। কি কি? কৃত্রিম, 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক, 3 নম্বর হচ্ছে জাতিজনিত। আচ্ছা, চলে যাই কৃত্রিম শ্রেণীবিন্যাস কাকে বলে। 3টা শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমটা হচ্ছে ইংলিশে বলা হয় আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মানে কৃত্রিম শ্রেণীবিন্যাস, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। একটি বা গুটি কয়েক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, একটা বৈশিষ্ট্য অথবা গুটি কয়েক। একটা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে কাণ্ডটা দেখতে কেমন, এটার উপরে নির্ভর করে এই পুরা এই 5 লক্ষ উদ্ভিদকে আমি ভাগ করে ফেললাম। এইটাই হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। মানে আমার এই উদ্ভিদগুলোর কাণ্ড, এখন এই 5 লক্ষ উদ্ভিদের কাণ্ড কেমন, যেগুলোর কাণ্ড একরকম সেগুলো এক পাশে যাবে, যেগুলোর কাণ্ড আলাদা সেগুলো আরেক দিকে যাবে। ওই কাণ্ডগুলো এইভাবে একটা বৈশিষ্ট্য অথবা গুটি কয়েক হচ্ছে কাণ্ড, পাতা, মূল কেমন, এটার উপরে ভিত্তি করে, এরকম গুটি কয়েক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। এটাকে হচ্ছে এই শ্রেণীবিন্যাস উদাহরণ হচ্ছে থিওফ্রাস্টাস ও লিনিয়াসের শ্রেণীবিন্যাস। থিওফ্রাস্টাস আর লিনিয়াস এই দুইজন মিলে এই শ্রেণীবিন্যাস করছে। লিনিয়ার না, এটা লিনিয়াস হবে, তোমাদের বইয়ে বানান ভুল আছে। থিওফ্রাস্টাস ও লিনিয়াসের শ্রেণীবিন্যাস, এই দুজন মিলে যে শ্রেণীবিন্যাসটা করছে মেইনলি। এগুলোকে আবার গাছ ভাবো না, এই দুটো হচ্ছে মানুষ। থিওফ্রাস্টাস ও লিনিয়াস এরা দুজন কি করছে, ছবি দিলে ভালো হতো, এরপরের দিন ছবি দিয়ে দিব, এদেরকে দেখতে পাবা। থিওফ্রাস্টাস আর লিনিয়াস এরা দুজন মিলে যে শ্রেণীবিন্যাস করছে, এরা কি করছে জানো? এই 5 লক্ষ উদ্ভিদকে বলছে হয় কাণ্ডের উপরে ভিত্তি করে ভাগ করছে, না হয় মূল কাণ্ড পাতার উপরে ভিত্তি করে, এইভাবে ভাগ করছে এরা। এর ফলে কি হয়, অনেক নিকট সম্পর্কিত উদ্ভিদের অবস্থান দূরে সরে যাচ্ছে, আবার দূরের গুলো আবার কাছে চলে আসতেছে। দেখা যাচ্ছে যেমন মরিচ গাছের কাণ্ড আর ধান গাছের কাণ্ড এক হয়ে যাচ্ছে, কিন্তু ধান গাছের কাণ্ড আর বাঁশ গাছের কাণ্ড এক হচ্ছে না, কিন্তু ধান আর বাঁশের মধ্যে অনেক মিল আছে। শুধু একটা না, অনেক কিছুতেই মিল আছে, পরিবেশগত মিল আছে, তারপরে তোমার হচ্ছে প্রোডাকশনগত কেমন করে, তারপরে যে মূল কাণ্ড পাতা তো আছে, এবং ওর আচরণ কোন পরিবেশে হবে এগুলো মিল আছে। কিন্তু দেখা যাচ্ছে যদি কাণ্ডের উপর ধরি তাহলে কিন্তু আলাদা রকম হয়ে যাচ্ছে, একসাথে হচ্ছে না। সেই জিনিসটা এখানে বলছে, পরে কাছের গুলো দূরে চলে যাচ্ছে, দূরের গুলো কাছে, এরকম একটা টিকতে পারেনি। থিওফ্রাস্টাস আর লিনিয়াসের শ্রেণীবিন্যাসটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। তারপরে যাও প্রাকৃতিক শ্রেণীবিন্যাস 2 নম্বরে। এর ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। বিভিন্ন উদ্ভিদের মধ্যে সামগ্রিক অঙ্গ সংস্থান মানে আঙ্গিক অঙ্গের উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয়, অঙ্গ সংস্থান বলা হয়েছে। মরফোলজি এর আগে বলছি, প্ল্যান্ট মরফোলজি, কার পাতা কেমন, কাণ্ড কেমন, মূল কেমন, কিরকম ধরনের ফুল ফল দিয়ে থাকে, এগুলোর উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস। যেমন ধরো এই ক্ষেত্রে বলছে তোমাদের বইয়ে আছে ফুল কেমন, অন্তর্গঠন কেমন এবং ভ্রূণ চরিত্র, এগুলোকে বলা হয়েছে। বললাম না, মূল কাণ্ড পাতা, ফুল ফল, কেমন ধরনের ফুল হয়। যেমন ধরো গোলাপের ফুল একরকম, সরিষার ফুল একরকম, এরকম ফুলের উপরে ভিত্তি করে ফুলগুলো আবার কেমন, এক একটার ফুলগুলো উভয় লিঙ্গ না এক লিঙ্গ, তা ফুল থেকে ফল হচ্ছে, ফলগুলো এরকম আর কি, এগুলোর উপরে ভিত্তি করে অঙ্গ যেগুলো আর কি, এগুলোর উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এখানে বিভিন্ন দলের মধ্যে বিবর্তন ধারা উৎপত্তিগত সম্পর্কে, মানে উদ্ভিদটা কোথা থেকে আসলো, আমার খালি অঙ্গ নিয়ে এখানে চিন্তা করা হয়েছে, কিন্তু উদ্ভিদের উৎপত্তি কোথায় এটা তো জানা যায় নাই। তারপর হচ্ছে উদ্ভিদটা কিভাবে পরিবর্তন, মানে বিবর্তন ধারাটা গেল না, কিভাবে কোথা থেকে আসলো, কেমন করে আসলো, এটা জানা গেল না। এগুলো সাধারণত জানা যায় না, উপেক্ষিত হয়। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখো অ্যাডামসন, লেমার্ক, ব্যান্থাম, হুকারের শ্রেণীবিন্যাস, এরা এই শ্রেণীবিন্যাসটা দিচ্ছে যারা।
এগুলো কিন্তু ভাইবা ধরবে। কৃত্রিম শ্রেণীবিন্যাসের বলতো কে করছে এই শ্রেণীবিন্যাস, তখন তোমাকে বলতে হবে থিওফ্রাস্টাস ও লিনিয়াস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস তখন বলবা বেন্থাম হুকার, এটা অনেক বিখ্যাত, এই লোক দুজন মিলে ওই 5 লক্ষ প্রজাতিকে ভাগ করে ফেলছে। এটাই আমরা জানবো, থিওফ্রাস্টাস, লিনিয়াস আর বেন্থাম হুকারের এই শ্রেণীবিন্যাস গুলো জানবো আমরা। তারপরে দেখো জাতিজনী শ্রেণীবিন্যাস, এরা কি করছে, ওই দুই দুই শ্রেণীবিন্যাস যা নিয়ে আলোচনা করে নাই। তার মানে উদ্ভিদগুলো কোথা থেকে আসছে, এদের উৎপত্তি এবং এগুলো কিভাবে পরিবর্তন হতে হতে কিভাবে আমাদের কাছে আসলো, এই জিনিসগুলো নিয়ে এগুলোর উপরে গুরুত্ব দিয়ে একদম আদি, যেহেতু উৎপত্তি সেহেতু আদি থেকে যেহেতু বিবর্তন, আদিটা জানতেই হবে। এবং বর্তমান পর্যন্ত আধুনিক পর্যন্ত যে শ্রেণী ক্রমধারায় সাজানো হয়েছে সেটাই হচ্ছে তোমার জাতিজনী শ্রেণীবিন্যাস। মানে এই দুই শ্রেণীবিন্যাসে যেটা বাদ ছিল সেটা হচ্ছে তোমার এখানে চলে আসছে। যেমন হচ্ছে অ্যাংলার ও প্রান্টল, হাচিনসন, বেসি ও কনকুইস্ট, এগুলোর হচ্ছে তোমার, এরা হচ্ছে এই শ্রেণীবিন্যাস গুলো দিছে। যাই হোক, জাতিজনী শ্রেণীবিন্যাসের আবার আমি বলে দিলাম কি কি, উৎপত্তি ও বিবর্তন নিয়ে। তাহলে তিনটে শ্রেণীবিন্যাসকে একটু খুব কম ভাবেই বলা যায়। কৃত্রিমটা কি, একটা বা গুটি কয়েক, দুই একটার উপরে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে। 2 নম্বরটা কি, প্রাকৃতিক হচ্ছে তোমার অঙ্গ সংস্থানগুলোর উপর ভিত্তি করে। 3 নম্বর হচ্ছে উৎপত্তি ও বিবর্তন। খুবই সিম্পল ভাবে কৃত্রিমটা কি তুমি কিভাবে মনে রাখবা, একটা বা গুটি কয়েক বৈশিষ্ট্য। প্রাকৃতিকটা কি, অঙ্গ সংস্থান বৈশিষ্ট্যের উপরে শ্রেণীবিন্যাস। আর 3 নম্বর তুমি জাতিজনী কিভাবে বুঝবা, উৎপত্তি ও বিবর্তনের উপরে। এই তিনটাই, এইগুলোর উপরে ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস সেটাই হচ্ছে তোমার জাতিজনী শ্রেণীবিন্যাস। 3টা, কৃত্রিম, প্রাকৃতিক আর জাতিজনী। আচ্ছা, তারপরে এখন দেখো, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই শ্রেণী, উদ্ভিদের যে শ্রেণীগত অবস্থানগুলো নিরূপণের জন্য ওই যে এককগুলো, ওগুলোকে একক বলা হয়, বুঝছো? শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা তোমার মনে আছে? তোমাদের মনে আছে, চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে, বৈসাদৃশ্য অথবা বৈসাদৃশ্যের ভিত্তিতে দলে উপদলে কিংডম, তারপরে বিভাগ, তারপরে হচ্ছে শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও এই যে 7টা দলে ভাগ করা হয়েছে, এগুলোর এক একটা হচ্ছে একক। কিংডম একটা একক, তারপর তোমার বিভাগ একটা একক, সেটাই বলছে। শ্রেণীগত অবস্থান নিরূপণের জন্য কতগুলো একক ব্যবহার করা হয়, উদ্ভিদটা কোন শ্রেণীতে কিভাবে বসবাস করবে এগুলোর একক আছে। সর্বোচ্চ, এগুলোর মধ্যে সর্বোচ্চ একক কি বলছি, আগে বলছি জগৎ, কোন জগতে ছেড়ে আছে। আর সর্বনিম্ন একক হচ্ছে তোমার প্রজাতি। ধান গাছটা কোন জগতে পড়বে, উদ্ভিদ জগতে না প্রাণী জগতে? অবশ্যই উদ্ভিদ জগতে। এবং প্রজাতি কি, ধান। মানুষ, অ্যানিমাল। আর প্রজাতি কি, মানুষ। এটাই বলছে। উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের নিয়ম নীতি সম্বলিত একটি আন্তর্জাতিক সংবিধান আছে। আমার মন চাইলো আমি বৈজ্ঞানিক নাম দিয়ে দিলাম, সেটা তো হতে পারে না, নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংবিধান আছে, নিয়ম নীতি। একে বলা হচ্ছে সংক্ষেপে আইসিবিএন। ইংলিশে লিখে দিছি, দেখো পরীক্ষায় আসে, এবং ভাইবা প্লাস পরীক্ষা। আইসিবিএন, এটার ইংরেজিতে আসবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটাকে কি বলা হচ্ছে, আইসিবিএন। তাহলে কি আইসিবিএন কি, বৈজ্ঞানিক নামকরণের নিয়ম নীতি সম্বলিত একটি আন্তর্জাতিক সংবিধান। উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের নিয়ম নীতি সম্বলিত একটি আন্তর্জাতিক সংবিধান, সংক্ষেপে আইসিবিএন বলা হয়। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের আইসিবিএন স্বীকৃত প্রধান স্তর কয়টা আছে? প্রধান স্তর হচ্ছে 6টা। আন্তর্জাতিক নামকরণ অর্থাৎ আইসিবিএন অনুসারে শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে বলা হচ্ছে টেক্সন, আর বহুবচনের টেক্সা। সবগুলাকে বলা হবে টেক্সন, সরি টেক্সা। আর এক একটা একক হচ্ছে টেক্সন। জগৎ একটা টেক্সন, বিভাগ একটা টেক্সন, কিন্তু জগৎ থেকে স্পেসিস পুরাটাকে আমি কি বলবো, টেক্সা। ঠিক আছে, কোন টেক্সা আর কোন টেক্সনে পড়ছে, এটাই। এখন তুমি বলো ধান আর বাঘ, ধান কোন টেক্সনে? তুমি তখন বলবা প্ল্যান্ট, আর প্ল্যান্ট বা প্ল্যান্টি যেটাই হোক, আর ওটা হচ্ছে এনিমেলে, তাই না? বাঘ হচ্ছে এটাই। তারপরে এই 7টার নাম আবার বলি আমি, জগৎ ইংলিশে হচ্ছে কিংডম, বিভাগ বা ডিভিশন, মনে রাখতে হবে ইংলিশ সহ, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ বা জেনাস, প্রজাতি বা স্পিসিস।
জেনাস স্পিসিস। তাহলে কি হবে? কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। খুবই সুন্দরভাবে বাংলায় জগৎ বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। সুন্দর, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। খুব সুন্দরভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। জগৎ বিভাগ, শ্রেণীবর্গ, গোত্র, গণ ও প্রজাতি। শেষ। এই 7টা একক আইসিবিএন কর্তৃক স্বীকৃত। এরা বলে দিছে একটা উদ্ভিদে তুমি যদি পুরো আন্তর্জাতিক ভাবে চেনাতে চাও তাহলে এই 7টা জিনিস তোমাকে জানতে হবে। প্রথমে জানতে হবে এটা উদ্ভিদ না প্রাণী, তারপরে জানতে হবে কোন বিভাগের মধ্যে পড়ছে, বিভাগ ভাগ করা আছে, আমরা আরো জানবো বিভাগগুলো সম্বন্ধে। তারপরে কোন শ্রেণীতে দিব একে, তারপরে কোন অর্ডারে সাজাবো, আমি কেমন করে অর্ডার গুলো সাজাবো, কোন গোত্রে যাবে, তারপরে কোন গণতে পড়বে, গণগুলো কেমন হবে, প্রজাতিগুলো কেমন হবে, এই জিনিসগুলোকে মিলে এই 7টা একক মিলে হচ্ছে আইসিবিএন। এখন আইসিবিএন কি পরীক্ষায় আসে? উদ্ভিদ নামকরণের আন্তর্জাতিক নীতিমালার একটা সংবিধান বা আন্তর্জাতিক নীতিমালাকে নাম যে দিব, আমি নাম দিলে মন চাইলো নাম দিলাম না। এই আইসিবিএন এ তোমাকে জানাতে হবে আমি এই উদ্ভিদটার এই নাম দিতে চাই এবং এই নামে গোটা পৃথিবী তারকে চিনবে। বুঝতে পারছো? এইভাবে এটাকে বলতে হয়। এটা কোথায় যায় বলবো? আইসিবিএন এ। আমার মন চাইলো আমি পারলাম না, না এটা হবে না। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচারে যায় বলতে হবে। এটাকে বলা হচ্ছে আইসিবিএন, উদ্ভিদ নামকরণের আন্তর্জাতিক কিছু নীতিমালা। ওই নীতিমালাগুলো বলে দিলাম তোমাকে, এই নীতিমালার আন্ডারে তোমাকে নাম দিতে হবে। এই বিধানের নীতিমালাগুলো ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস দ্বারা নির্ধারিত হয়। একটা কংগ্রেস আছে, একটা কমিটি আছে, সভা হয়, কংগ্রেস মানে সভা। সেটা হচ্ছে আন্তর্জাতিক বোটানিক্যাল, ওই যে আন্তর্জাতিক ভাবে ওই ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস, এরা নির্ধারণ করে দিবে এই নীতিমালাগুলো। এবং ইংরেজি, জার্মানি এবং ফরাসি ভাষায় এগুলো রচিত। 3টা ভাষায় দিবা, একটা ইংরেজি, জার্মান ভাষা আর ফরাসি। যেই ভাষার তোমার হচ্ছে যেই ভাষার যতটা চায় মানে সংখ্যার ভিত্তিতে জনসংখ্যা, কোন ভাষা সবচেয়ে বেশি মানুষ কথা বলে, এই জন্য জার্মান ভাষা মোস্ট অফ দ্য মানুষ জানে, ফরাসি ভাষা মোস্ট অফ দ্য মানুষ জানে। 3 আর ইংরেজি তো গোটা পৃথিবী জানে, তাই না? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংরেজি আগে দেওয়া হয়েছে। জার্মান ভাষা এবং ফরাসি ভাষা এটা রচিত। প্রতি 5 বছর পর পর এই সভা অনুষ্ঠিত হয় এই কংগ্রেসের। 5 বছর পর পর তোমার মন চাইলে তুমি চলে যেতে পারো, এখানে গিয়ে বলবো আমি এই উদ্ভিদটার এই নাম দিতে চাই। ওরা তখন পরীক্ষা নিরীক্ষা করবে, দিয়ে বলবে ঠিক আছে এটা স্বীকৃত, আপনার এই নাম স্বীকৃত, আপনার এই নাম এখন গোটা বিশ্ব জানবে। ওটা কোথায় যেতে হবে? ওই যে আইসিবিএন এ। ওরা কত বছর পর পর এই সভা হয়? 5 বছর পর পর। সভাতে বসে ওরা ডিসিশন নিয়ে থাকে। এই পর্যন্তই আজকে। আরো 3টে স্লাইড বাকি থাকলো, আমি ইচ্ছা করে এই পর্যন্ত পড়ালাম তোমাদেরকে, বেশি দ্রুত গেলাম না, একটু জানতে হবে। এরপরে আমি একটু জানা রাখি, এই দেখো শ্রেণীবিন্যাসের এককগুলো খুব সুন্দর করে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমি এরপরে এই স্লাইডটা নিয়ে তারপরে বৃহস্পতিবারে তোমাদের এই এককগুলো নিয়ে আলোচনা করব উদাহরণ সহ, যেন তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে প্রথমে একটু একটু রিকল করি। প্রথমে আমরা কি জানলাম? সুন্দর করে জানলাম। আগে আগে বলছি শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের ইতিহাসটা জানছি, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা জানছি, জিনিসটা কি, উদ্ভিদ শ্রেণীবিন্যাস কি এবং শ্রেণীবিন্যাস স্বয়ং নিজে কি এবং এর প্রয়োজনীয়তা জানছি। তারপরে প্রকারভেদ জানা হয়ে গেল। প্রকারভেদের পরে এর একক সমূহ জানলাম। এরপরে পরের সপ্তাহে তোমরা একটু দেখে আসবা এককগুলো। ঠিক আছে? ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।